আমাদের যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, মুখ্যমন্ত্রীদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েও তাদের কাউকে একটি কথা বলতে না দেওয়া, 1 সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি, নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন। ক্যাজুয়াল, সুপার ফ্লপ মিটিং, পাবলিসিটির মিটিং, ইনসিকিউর, ভীতু, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধ্বংস। প্রধানমন্ত্রীর ডাকা করোনা মিটিং প্রসঙ্গে এরকমই বাছা বাছা শব্দ ব্যবহার করে বেনজির আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ড নিয়ে সংঘাতের আবহে বৃহস্পতিবার প্রথমবার করোনা নিয়ে নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন 10 রাজ্যের মুখ্যমন্ত্রীরা, কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে কোনো কথা বলতে না দিয়ে নরেন্দ্র মোদী একাই সব কথা বলেছেন বলে আক্রমণ শানালেন মমতা। 1 সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি, নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন। কি যে ভাষণ দিলেন সেটাও বুঝলাম না। কোভিড নিয়ে মিটিংটা এত ক্যাজুয়াল। It was just a casual super flop meeting. We the chief ministers are feeling insulted and humiliated. And we are astonished to see that Prime Minister called a meeting and invited the chief ministers, and all the chief ministers were sitting just like puppet. Nobody is allowed to speak. যে প্রধানমন্ত্রী এত ইনসিকিউর ফিল করছেন নিজেকে যে একটা মুখ্যমন্ত্রী কথা শুনতে চাইলেন না। এত ভয় কিসের, এত অবহেলা কিসের? ইলেকশনের আগে বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন, এখন ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নিজের মুখ লুকিয়ে পালাচ্ছে, মিটিংয়ে ডেকেও একটা কথা বলতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীর ডাকা একটি মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং সেখানে তাকে কেন ভাষণ দিতে দেওয়া হয়নি এজন্য খুবই ক্ষুব্ধ হয়েছে। যদি আজকের মিটিং ডিএমদের জন্য ছিল, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথাবার্তা বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীদের সেখানে অতিথি হিসাবে ডাকা হয়েছিল, যেখানে বক্তব্য রাখার কথা নয় সেখানে বক্তব্য রাখতে গিয়েছিলেন কাগজপত্র নিয়ে। আমার মনে হয় যে ধরনের মানসিক প্রেশারের মধ্যে উনি আছেন এখন, সেজন্য বক্তব্য রেখে হয়তো নিজেকে হালকা করতে চাইছিলেন, বা সব জায়গায় বক্তব্য রাখার একটা প্রবণতা থাকেও না, সেটা হয়নি বলে একটু কষ্ট পেয়েছেন। আমার মনে হয় এটা অযাচিত। ममता जी ने अपने प्रदेश के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट थे 24 परगना जिले के, उनको बोलने नहीं दिया। कहा कि डीएम क्या जानते हैं, मैं जानती हूं उनसे अधिक। ये एक मुख्यमंत्री के द्वारा प्रधानमंत्री के द्वारा बुलाई गई मीटिंग में इस तरह का अशोभनीय आचरण करना ये बहुत ही दुर्भाग्यपूर्ण है। और ये कोई ममता जी पहली बार नहीं कर रही हैं। पहले तो सवाल यह है कि ममता जी ने आज तक प्रधानमंत्री के द्वारा आहूत कितनी बैठकों में भाग लिया है। That it is a super flop, a casual meeting. He wanted to get the publicity through some media, and that's why whatever he thinks, he expressed his opinion, but he didn't allow the other chief ministers of the state. There are so many chief ministers' name was enlisted. Bengal to Maharashtra to Kerala to so many, but nobody was allowed to speak. What they think? Are we the bonded labor or are we the puppet? ममता बनर्जी जी जो बंगाल की मुख्यमंत्री हैं, आज उनका आचरण बहुत ही अशोभनीय रहा है। उन्होंने पूरी मीटिंग को एक प्रकार से डिरेल करने की कोशिश की कि वो मीटिंग सफल ही नहीं हो। সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী। তারপর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও আক্ষেপের সুরে জানিয়েছিলেন ফোনে তিনি কথা বলার সুযোগই পাননি। টুইট করে তিনি বলেছিলেন, সম্মানীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, উনি শুধু নিজের মনের কথাই বলে গেলেন। ভালো হতো যদি উনি কিছু কাজের কথা বলতেন এবং কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতেন। এদিন কার্যত একই অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি। উনি ওনার পছন্দ মতো কিছু ডিএম, ওনার বিজেপি রাজ্যের ম্যাক্সিমাম এবং 4-5 জনকে দিয়ে বলিয়ে নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন।
পাল্টা টুইট করে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আজকের বৈঠকে যে 7 জন জেলাশাসক কথা বলেছেন তার মধ্যে 5 জনই অবিজেপি শাসিত রাজ্য ছত্তিশগড়, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের। প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সমন্বয়ের প্রতি দায়বদ্ধ, আর মুখ্যমন্ত্রী শুধুমাত্র সংঘাতমূলক গণতন্ত্রে বিশ্বাসী। গত 23 এপ্রিল করোনা পরিস্থিতি নিয়ে 10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেই বৈঠক সরাসরি সম্প্রচার করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তা নিয়ে সেই বৈঠক চলাকালীনই তাকে তিরস্কার করেছিলেন নরেন্দ্র মোদী। আর এদিনের বৈঠকে কথা বলতে না দেবার অভিযোগ তুলে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ দেশ জুড়ে যেরকম ভয়াবহ চেহারা নিয়েছে, তার জন্য এদিন মোদী সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রীর কাছে আমরা বলবো আমাদের ভ্যাকসিনটা দিন। উনি তার ভাষণে বলছেন করোনা নাকি কমে গেছে। যদি করোনা কমে গিয়ে থাকে তাহলে এত মৃত্যু হচ্ছে কি করে? কখনো কমে কখনো বাড়ে। এই নেগলিজেন্স করার জন্যই করোনাটা বেড়েছিল। গত বছর যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু হলো, আমাদের পার্লামেন্ট চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সতর্ক করলেন ফেব্রুয়ারিতে যে এরকম একটি অজানা অসুখ এসেছে, ভাইরাস বাহিত, সে ব্যাপারে সাবধান থাকুন। মুখ্যমন্ত্রী তখন তাকে নিয়ে তাচ্ছিল্য করেছিলেন, বলেছিলেন দিল্লির দাঙ্গা থেকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এইসব নাটক করছেন। করোনার সেকেন্ড ওয়েভের ঝাপটায় বেসামাল ভারত। বল্গাহীন সংক্রমণ, গোটা বিশ্বকে চমকে দিয়ে অন্তহীন মৃত্যু মিছিল। এখনো অবধি ভারতে 2,87,122 জন করোনায় প্রাণ হারিয়েছেন। আর এই দ্বিতীয় ঢেউ যে কি ভয়ঙ্কর তার প্রমাণ হলো শুধুমাত্র গত 1 মাসেই দেশে মৃত্যু হয়েছে 1,06,592 জনের। অর্থাৎ এখনো অবধি যতজন মারা গেছেন তার 37.12% মৃত্যু হয়েছে গত 1 মাসে। শুধু এই নয়, টানা 4 দিন দেশে দৈনিক মৃতের সংখ্যা 4,000-এর কোঠায় ছিল। বুধবার সর্বনাশা রেকর্ড করে 4,500 পেরিয়ে যায় মৃতের সংখ্যা, বিশ্বে প্রথমবার। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটা কমে 3,874। আর এই ভয়াবহ পরিস্থিতির জন্য এবার কার্যত প্রধানমন্ত্রীকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। যিনি দিল্লির রাজা হয়ে বসে আছেন, সম্রাট হয়ে বসে আছেন, সেই শাহেনশাহ মানুষের দিকে তাকাচ্ছেনই না। তিনি বলে দিচ্ছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক है, सबका साथ चलेगा। আগে বলতো সবকা বিকাশ সবকা সাথ, আর এখন বলছে সব ঠিক है। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী জেলাশাসকদের বৈঠক শেষ হতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সিজেন, ভ্যাকসিন, জীবনদায়ী ওষুধের আকাল নিয়ে একের পর এক প্রশ্নবাদ ছুড়ে দেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। আমরা 3 কোটি ভ্যাকসিন দেওয়ার জন্য বলেছিলাম, দেয়নি, কমিয়ে দিচ্ছে, প্রতিদিন স্পিডটা কমিয়ে দিচ্ছে ভ্যাকসিন দেওয়ার। অক্সিজেন দিচ্ছে না। এনডেভিসির যে ওষুধটা সবচেয়ে ইম্পর্টেন্ট করোনার জন্য, সে ওষুধটা মার্কেটে পাওয়া যাচ্ছে না। কে জবাব দেবে? প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন মুখ লুকিয়ে। এমনকি আমরা বারবার বলেছিলাম সারা ভারতবর্ষে 140 কোটি লোকের জন্য 30,000 কোটি টাকা স্যাংশন করলে ইউনিভার্সালি সকলে ভ্যাকসিনটা পেয়ে যায়। চলছে কাজ, কেউ দিচ্ছেন, কেউ এখনো পশ্চিমবাংলার মতো রাজ্য 9 লাখের বেশি ফেলে রেখেছে, ঠিক মতো তার প্রয়োগ করতে পারছে না। এবং 15 জানুয়ারির পরে মার্চ এপ্রিল পর্যন্ত টিকা এসছে, নেননি লোকেরা, কোনো লাইন ছিল না। এখনো বহু জেলায় বিশেষ বিশেষ এলাকায় লোকেরা নিচ্ছে না, লাইন নাই। তখন কিন্তু মমতা ব্যানার্জি কাউকে বলেননি যে আপনারা টিকা নিন, ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। তার দূরদৃষ্টি কাজে দেয়নি, তিনি তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, অন্যকে দোষারোপ করছিলেন। প্রধানমন্ত্রী যখন নিজে টিকা নিয়ে দেখিয়েছেন নেওয়ার দরকার এপ্রিল মাসে, তখন থেকে মানুষের লাইন লেগেছে, করোনা বেড়ে হচ্ছে, তখন ক্রাইসিসের কথা বলা হচ্ছে। অথচ সরকারের ভাঁড়ারে টিকা পড়ে আছে, তারা সেটা মানুষকে দিতে পারছেন না, কারণ কোনো ব্যবস্থা নেই। ভারত জুড়ে তৈরি হয়েছে অভূতপূর্ব পরিস্থিতি। একদিকে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে, আরেকদিকে রোজ শয়ে শয়ে মানুষ মরছে করোনায়। গঙ্গা যমুনায় লাশ ভাসছে, নদীর চরে সমাধির সারি। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেই দিল্লির বুকে 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ভিত খোঁড়ার কাজ চলছে। এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, স্ট্যাচু বানাচ্ছেন নিজেদের, এটা ওটা ভাঙছে, এটা ওটা করছে, সেসবগুলো করে যাচ্ছেন। আর আজকে মানুষ মরে যাচ্ছে, 18 বছরের ছেলের মেয়েরা মরে যাচ্ছে। আবার কবে বলবে
আবার একটু ঘন্টা বাজিয়ে দিন, তাহলে করোনা কমে যাবে। পাল্টা সুর চড়িয়ে বিজেপির অভিযোগ, করোনা আবহে অহেতুক রাজনীতি করছেন মমতা। आज जो उनका आचरण हुआ है वो दुर्भाग्यपूर्ण है, वो शर्मनाक है और उसकी हम गंभीर रूप से निंदा करते हैं। आज जब कोरोना की लड़ाई में देश एकजुट कर लड़ना चाहिए, लगना चाहिए, उस समय इस तरह का आचरण ये बहुत पीड़ादायक है। মহামারীর মারণ তরঙ্গ, দেশ জুড়ে মৃত্যু মিছিল, শ্মশানে শ্মশানে নিরন্তর জ্বলছে চিতা, স্বজনহারাদের কান্না। একই পরিস্থিতি এ রাজ্যেও। এই অবস্থায় করোনা প্রতিরোধে দ্রুততার সঙ্গে প্রত্যেক নাগরিকের ভ্যাকসিনেশনের কথা বলছেন বিশেষজ্ঞরা, কিন্তু এখন সেই ভ্যাকসিনেরই চরম আকাল। হাসপাতালে হাসপাতালে লম্বা লাইন, দীর্ঘ প্রতীক্ষা। বহু ক্ষেত্রেই ফিরতে হচ্ছে খালি হাতে। প্রধানমন্ত্রী বলছেন ভ্যাকসিন যেন নষ্ট না হয়। পাল্টা অসংখ্য মানুষের প্রশ্ন, ভ্যাকসিন কোথায়? एक विषय वैक्सीन वेस्टेज का भी है। एक भी वैक्सीन की वेस्टेज का मतलब है किसी एक जीवन को जरूरी सुरक्षा कवच नहीं दे पाना। কেন্দ্রের কোউইন অ্যাপের তথ্য অনুযায়ী গোটা দেশে এখনো পর্যন্ত ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন 4,11,86,616 জন, যা ভারতের মোট জনসংখ্যার মাত্র 3% সামান্য বেশি। প্রায় 10 কোটি জনসংখ্যা বিশিষ্ট বাংলায় এখনো পর্যন্ত ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছে মাত্র 37,82,766 জন। এই প্রেক্ষাপটে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যে ভ্যাকসিনের চরম আকাল নিয়ে ফের সরাসরি মোদী সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলে ইলেকশনের আগে বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন, এখন ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নিজের মুখ লুকিয়ে পালাচ্ছে, মিটিংয়ে ডেকেও একটা কথা বলতে দিচ্ছে না। তার মানে টোটাল ফেডারেল স্ট্রাকচারটাকে বুলডোজ করার, ডিমোলাইজ করবার, একেবারে শুম্ভ নিশুম্ভর মতো অধ্যত্ত অহংকার, দানবিকতায় ঘেরা। এখনো পশ্চিমবঙ্গ রাজ্যের হাতে 9,17,044 টিকা পড়ে আছে, যেটা ব্যবহার হয়নি। রাজ্য সরকার মাত্র 1500 সেন্টার করেছে যেখানে টিকা দেওয়া হচ্ছে, অথচ 10 কোটি লোককে যদি টিকা দিতে হয়, 10 কোটি না হোক, যদি 6 কোটি লোককেও টিকা দিতে হয় 18 বছরের উপরে, তাহলে কিন্তু অনেক বেশি সেন্টার করার দরকার আছে, অনেক বেশি লোককে দিতে হচ্ছে, দরকার আছে। করোনার ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমেরিকা, ব্রাজিল, ইংল্যান্ড। অক্সফোর্ড মার্টিন স্কুলের ভ্যাকসিনেশন ট্র্যাকার অনুযায়ী আমেরিকা এখনো পর্যন্ত ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন 37% নাগরিক। ইংল্যান্ডের সংখ্যাটা 30.27%, ব্রাজিলে 8.2%, আর কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখনো পর্যন্ত এই সংখ্যাটা 3.16%। ভ্যাকসিনের যোগানের অভাবের পাশাপাশি ভ্যাকসিনের দাম নিয়েও বিতর্ক চলছে। সিরাম ইনস্টিটিউটের থেকে প্রতি ডোজ কোভিশিল্ড 150 টাকায় কিনছে কেন্দ্র, রাজ্যকে কিনতে হচ্ছে 300 টাকায়, আর বেসরকারি হাসপাতালগুলিকে কোভিশিল্ড কিনতে হচ্ছে 600 টাকায়। অন্যদিকে ভারত বায়োটেকের থেকে কেন্দ্র কোভ্যাক্সিন কিনছে 150 টাকায়। কোভ্যাক্সিনের জন্য রাজ্যকে দিতে হচ্ছে 600 টাকা, আর বেসরকারি হাসপাতালগুলি প্রতি ডোজ কোভ্যাক্সিন কিনছে 1200 টাকায়। দেশ এক, ভ্যাকসিনও এক, কিন্তু দাম ভিন্ন। আর এই নিয়েই ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আমি এখনো বলছি ভ্যাকসিন পেলে আমি পুরো সবাইকে 3 মাসের মধ্যে সব ভ্যাকসিন কমপ্লিট করে দেবো। যে কখনো বলছেন 3 সপ্তাহ পরে 2টো ডোজ, কখনো বলছেন 6 সপ্তাহ পরে 2টো ডোজ। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? ইজ देयर एनी स्टडी? स्वास्थ्य मंत्रालय की तरफ से 15 दिन के टीकों की उपलब्धता की जानकारी राज्यों को दी जा रही है। वैक्सीन सप्लाई टाइमलाइन की स्पष्टता होने से टीकाकरण से जुड़े मैनेजमेंट में आप सभी को और आसानी होने वाली है। বৈঠক শেষ হতে না হতেই ভ্যাকসিন চেয়ে ফের একবার নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই চিঠিতে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের জন্য 20 লক্ষ ডোজ ভ্যাকসিন চেয়েছেন তিনি। পাল্টা টুইট করে তৃণমূলের বিরুদ্ধে করোনা নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব হয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি ভয়াবহ, কিন্তু মুখ্যমন্ত্রী রাজনীতি করতে চাইছেন। তৃণমূল বিজয় নৃত্য করতে এবং বিরোধীদের নিশানা করতে ব্যস্ত। তারা এসব না করে কাজ করা শুরু করলে ভালো হতো, কারণ বাংলার মানুষ সব দেখছে। ভার্চুয়াল বৈঠকের পর বাগযুদ্ধ এখানেই থামেনি। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশে নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া নিয়েও এদিন প্রধানমন্ত্রীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কোভিড কালে সব বাহিনী গঙ্গা, আর তা নিয়ে টুইটে মোদীকে খোঁচা দিল কংগ্রেস। টুইটে বলা হয়েছে, কে যেন বলেছিলেন গঙ্গা তাকে ডেকেছে, তিনি এখন মা গঙ্গাকে কাঁদাচ্ছেন। 2014 সালে বারাণসীতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন মা গঙ্গা তাকে ডেকেছে বলে এসেছেন। সেই প্রসঙ্গেই কংগ্রেসের এদিনের খোঁচা। आने के बाद लगता है
कि न मुझे किसी ने भेजा है, न मैं यहाँ आया हूँ, मुझे तो माँ गंगा ने बुलाया है। ভয়ঙ্কর করোনা আবহে গঙ্গায় মৃতদেহ ভাসা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীও। নমামি গঙ্গা আজকে মৃত্যুপুরী গঙ্গায় পরিণত হয়েছে। গঙ্গার পাড় ধরে সার দিয়ে করে অসংখ্য পচা গলা দেহ, চোখে জল এনে দেওয়া দৃশ্য। এইসব ছবি উত্তরপ্রদেশ ও বিহারের। কোভিডকালে এইসব ছবি দেশবাসীর উৎকণ্ঠা কয়েক গুণ বাড়িয়েছে। সেই সঙ্গে উঠে এসেছে গঙ্গা দূষণ বা পরিবেশ দূষণের মতো সমস্যাগুলির কথা। 2015 মে মাসে মোদী সরকারের আমলে নমামি গঙ্গে প্রকল্পের পথ চলা শুরু হয়। এর জন্য বরাদ্দ করা হয় 20,000 কোটি টাকা। দেশের প্রাণরেখা গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ ও নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে এই পাইলট প্রকল্প নেন নরেন্দ্র মোদী। 2019 সালে গঙ্গা পরিষদের প্রথম বৈঠক উপলক্ষে স্পিড বোর্ডে চড়ে কানপুরে নমামি গঙ্গের হাল হকিকত সরেজমিনে ঘুরে দেখেন তিনি। বারাণসীর গঙ্গা পাড়ে জাপানের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে সন্ধ্যারতি দর্শন করেছিলেন প্রধানমন্ত্রী। আজ সেই গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে লাশ। বিহারের বক্সার থেকে উত্তরপ্রদেশের হাজিপুর, বারাণসী, প্রয়াগরাজ, রায়বরেলি, কানপুর, কনৌজ, বিজনৌরে গঙ্গায় ভেসে উঠেছে অসংখ্য মৃতদেহ। আর এই নিয়ে এদিন সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো। নমামি গঙ্গা আজকে মৃত্যুপুরী গঙ্গায় পরিণত হয়েছে। মানুষ গঙ্গার জলে পা দিতে ভয় পাচ্ছে। সারা দেশটাকে আজকে পুরো দূষণময় করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে, পরিবেশটাকে বিষাক্ত করে দিয়েছে। কেউ কখনো তো ইচ্ছে করে পরিবেশ বিষাক্ত করে না। পশ্চিমবঙ্গেও সামাজিক ব্যাপার আছে যে অনেক জায়গায় মানুষ তাদের প্রিয়জনের মৃতদেহ মশারি টাঙিয়ে কলার ভেলা করে তার উপরে মশারি টাঙিয়ে সাপ কামড়ে, যারা সাপের কামড়ে মারা যায় তাদেরকে নদীতে ভাসিয়ে দেন, গঙ্গায় ভাসিয়ে দেন। এটাকে নিয়ে রাজনীতি করা, করোনা ভাইরাস এবং এটা যে প্যান্ডেমিক, এটা নিয়ে তো কেউ অস্বীকার করছে না যে মানুষ মারা যাচ্ছে এবং তার সঙ্গে লড়াই করা হচ্ছে। সেই লড়াইটাতে সহযোগিতা দরকার, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার সময় এটা নয়। সম্প্রতি ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল। সেই প্রসঙ্গ তুলেও এদিন আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। पूरा गंगा को विषाक्त कर दिया और कहता है इधर में उत्तर प्रदेश में कुछ नहीं हुआ है, सब डेड बॉडी गंगा में भसा दिया है। कितना सेंट्रल टीम भेजा प्राइम मिनिस्टर ने। हमारा इधर में जब इलेक्शन कमीशन था, इलेक्शन कमीशन का अंडर में तो थोड़ा एक दो चीज हुआ तो सेंट्रल टीम भेज दिया, तो नेशनल ह्यूमन राइट्स कमीशन भेज दिया, तो पार्टी का टीम भेज दिया। और पूछिए इतना लोगों को गंगा में भासाने का बाद कितना सेंट्रल टीम भेजा। आज कोविड में इतना लोगों को मौत हुआ, कितना सेंट्रल टीम भेजा, कितना पैसा दिया, कितना वैक्सीन दिया, कितना ऑक्सीजन दिया, कुछ नहीं दिया। না, দুটোর মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে। উত্তরপ্রদেশ বা অন্য জায়গায় একটা রাজনৈতিক দল তারা বোমা, গুলি, বন্দুক নিয়ে অন্য রাজনৈতিক দলের মানুষকে তারা হত্যা করছে না। আইন শৃঙ্খলার ব্যাপার নেই, সেটা প্যান্ডেমিকের ব্যাপার আছে। আর এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সুতরাং আইন শৃঙ্খলার সমস্যার জন্যেই কেন্দ্রীয় টিম এসেছিল এবং সেইটা আমাদের মাননীয়াকে বুঝতে হবে। করোনা আবহে বাংলায় 8 দফায় ভোট করানো নিয়ে আপত্তি তুলেছিলেন। ভয়ঙ্কর করোনা সংক্রমণের মধ্যে বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে বাংলায় করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য সেই অভিযোগেই ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। আপনারা দেখেছেন 8 ফেজ ইলেকশন করার জন্য বেঙ্গলে গ্রামে গ্রামে করোনা বাড়িয়েছে। প্রায় 5-6 লক্ষ সেন্ট্রাল পুলিশের ফোর্স এখনো পর্যন্ত 105টা ব্যাটালিয়ন পড়ে আছে। বাংলায় 8 দফায় বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছিল গত 26শে ফেব্রুয়ারি। সেদিন রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা ছিল মাত্র 3, আক্রান্তের সংখ্যা ছিল 216। মাঝে 2 মাস পেরিয়েছে, বাংলায় বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এই পরিসংখ্যানই স্পষ্ট কিভাবে করোনা সেকেন্ড ওয়েভ থাবা বসিয়েছে গ্রামীণ বাংলায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন শেষ 3 বা 4 দফার ভোট একসঙ্গে করা হলো না। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী ও জেলা শাসকদের বৈঠকের পর ফের সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এখানে যেটুকু গ্রামে গ্রামে বেড়েছে বিকজ অফ 8 ফেজ ইলেকশনের জন্য। বারবার বলেছিলাম একবারে করে দেওয়া হোক, অন্তত 4টি ইলেকশনও একসাথে করে দেওয়া যেতে পারতো, করেনি।
গায়ের জোরে কথা শোনেন, কি চলছে সবই তো দেখতে পাচ্ছেন। আমরা বারবার মাননীয়ার কাছে চেয়েছি যে আপনার কাছে নিশ্চয়ই আছে যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা এখানে ছিল বা আছে, তারা যদি কোভিড বাহিত হয় তাদের টেস্ট করে কতজন কোভিড আছে আর কতজন কোভিড নেই সেই তথ্য দিলেই তো হয়ে যায়। আপনি তাদের টেস্ট করে সেই তথ্যটা সামনে আনতে তো আমরা বারবার বলেছি, সেই তথ্যটা দিচ্ছেন না কেন? সেন্ট্রাল টিম এসছে, তার জন্য কোভিড হচ্ছে বললেই তো হবে না, বলতে হবে তাদের মধ্যে কতজনের কোভিড আছে, সেই তথ্য কোথায়? কেন টেস্ট করেননি তাদের? তাহলে তাদের আটকানো যেত। করোনা সংক্রমণের আবহে বাংলায় ভোট নিরাপত্তায় বিপুল কেন্দ্র বাহিনী পাঠানোর যৌক্তিকতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী, কখনো কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতাদের। আপনারা কি করেছেন? 2 লক্ষ পুলিশকে নিয়ে এসছেন বাইরে থেকে, বিভিন্ন রাজ্য থেকে আর সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের কোভিড ছড়াচ্ছে চারিদিকে, কোনো আরটিপিসিআর হয়নি। তার কারণ আমরা বলছি করতে, কিন্তু ওরা করছে না গায়ের জোরে। এরা বাইরে থেকে গুনিয়ার লোক নিয়ে এসছে, ইলেকশনের প্রচারের নামে সব বহিরাগতদের নিয়ে এসছে, আর আমাদের এখানে সমস্ত রোগ ছড়িয়ে দিয়ে পালিয়ে গেছে। ভোট পরবর্তী অশান্তির প্রেক্ষাপটে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর ক্ষেত্রে মোদী সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। कहता है इधर उत्तर प्रदेश में कुछ नहीं हुआ है, सब डेड बॉडी गंगा में भसा दिया है। कितना सेंट्रल टीम भेजा प्राइम मिनिस्टर ने? हमारा इधर जब इलेक्शन कमीशन था, इलेक्शन कमीशन का अंडर में तो थोड़ा 1-2 चीज हुआ तो सेंट्रल टीम भेज दिया, तो नेशनल ह्यूमन राइट्स कमीशन भेज दिया, तो पार्टी का टीम भेज दिया। और पूछिए इतना लोगों को गंगा में भासाने का बाद कितना सेंट्रल टीम भेजा? आज कोविड में इतना लोगों को मौत हुआ, कितना सेंट्रल टीम भेजा, कितना पैसा दिया, कितना वैक्सीन दिया, कितना ऑक्सीजन दिया? कुछ नहीं दिया। लेकिन गंगा माई की जो हम पूजा करते हैं वो गंगा माई की खत्म कर दिया। পাল্টা বিজেপির দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলকে বাংলায় পাঠাতে হয়েছে কারণ এমন ভোট পরবর্তী হিংসার ঘটনা আর কোথাও ঘটেনি। না, দুটোর মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে। উত্তরপ্রদেশ বা অন্য জায়গায় একটা রাজনৈতিক দল তারা বোমা গুলি বন্দুক নিয়ে অন্য রাজনৈতিক দলের মানুষকে তারা হত্যা করছে না। আইন শৃঙ্খলার ব্যাপার নেই, সেটা প্যান্ডেমিকের ব্যাপার আছে। আর এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সুতরাং আইন শৃঙ্খলার সমস্যার জন্যেই কেন্দ্রীয় টিম এসেছিল এবং সেইটা আমাদের মাননীয়াকে বুঝতে হবে। ভয়ঙ্কর করোনা সংক্রমণের মধ্যে ভোট করানোর প্রয়োজনীয়তা কতটা তা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক চলছে। মাদ্রাজ হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্ট, তেলেঙ্গানা হাইকোর্ট বিভিন্ন সময় করোনা পরিস্থিতিতে ভোট নিয়ে নানা কড়া মন্তব্য করেছে আদালত। এই আবহেই তেলেঙ্গানায় করোনা আক্রান্ত হয়ে সন্ধ্যা রাও নামে 35 বছর বয়সী আরও এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার 8 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি তেলেঙ্গানা নাগার্জুনা সাগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ডিউটি ছিল সন্ধ্যার। এরপরে তিনি করোনা আক্রান্ত হন এবং শেষ অবধি মৃত্যু হয়। এই পরিস্থিতিতে মৃত শিক্ষিকার স্বামী কে মোহন রাও আক্ষেপের সুরে প্রশ্ন করেছেন, এখন ভোট করানোর কি দরকার ছিল? একজন মাত্র বিধায়কের জন্য এতগুলো মানুষ মারা গেল, আমার পরিবার ধ্বংস হয়ে গেল। লকডাউন হয়ে যাওয়ার পর কিংবা ভ্যাকসিনেশন সম্পূর্ণ হওয়ার পর তো ভোট করানো যেত। সব মিলিয়ে ভোট মিটে গেলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের ছারখার অবস্থার মধ্যে ভোট এবং তা ঘিরে বিশাল প্রচার যজ্ঞের কি প্রয়োজনীয়তা ছিল তা নিয়ে বিতর্ক অব্যাহত। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর তরুণদের করোনা সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, স্ট্যাচু বানাচ্ছেন নিজেদের, এটা ওটা ভাঙছে, এটা ওটা করছে, সেসবগুলো করে যাচ্ছেন। আর আজকে মানুষ মরে যাচ্ছে, 18 বছরের ছেলের মেয়েরা মরে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর তরুণদের করোনা সংক্রমণ নিয়ে এভাবেই উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে মোদী সরকার কার্যত হাত তুলে নিয়েছে। 45 থেকে 60 বছর বয়সীদের ভ্যাকসিনেশন যতদিন চলেছে ততদিন সরকারি হাসপাতালে তারা নিখরচায় ভ্যাকসিন পেয়েছেন। বেসরকারি হাসপাতালে 500 টাকায় মিলেছে ভ্যাকসিনের 2টি ডোজ। কিন্তু 18 থেকে 44 বছর বয়সীদের জন্য ভ্যাকসিনেশনের দরজা খুলে দেওয়ার পর থেকে ভ্যাকসিন নিতে হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি টাকা দিয়ে। অথচ বিশেষজ্ঞরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বেশিরভাগ ক্ষেত্রে তরুণদের মধ্যেই দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত 20 থেকে 49 বছর বয়সী 4,80,000 মানুষ সংক্রমিত হয়েছেন। 30 থেকে 39 বছর বয়সীদের ক্ষেত্রে এই সংখ্যা 5,10,000। আর 40 থেকে 49 বছর বয়সীদের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 4 লক্ষ।
কোভিডের প্রযুক্তিগত উপদেষ্টা কমিটির এক সদস্যের মতে 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে অনেক পরে। সম্ভবত সেই কারণেই করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তরুণ প্রজন্ম। মহারাষ্ট্র এবং কর্ণাটক এই দুই রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে তরুণ প্রজন্মের সংক্রমিত হবার নজির সব থেকে বেশি। গত 2 মাসে কর্ণাটকে করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে 20 থেকে 49 বছর বয়সীদের সংখ্যা বেশি। 17 মার্চ থেকে 17 মের মধ্যে কর্ণাটকে 4432 জনের মৃত্যু হয়। তার মধ্যে 2465 জনই 20 থেকে 49 বছর বয়সী। অর্থাৎ এই সময়ের মধ্যে মোট যতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে 56%ই 20 থেকে 49 বছর বয়সী। মহারাষ্ট্র তরুণ প্রজন্মের মধ্যে করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেশি। মহারাষ্ট্র সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত বছর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাসে সে রাজ্যে 30 বছরের কম বয়সী 1117 জনের মৃত্যু হয়। আর এবছর জানুয়ারি থেকে 9 মে পর্যন্ত 5 মাসে 30 বছরের কম বয়সী 651 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের একাংশের মতে অল্প বয়সীদের মধ্যে অনেকেই উপসর্গ দেখা দেওয়ার 8 থেকে 10 দিন পর হাসপাতালে যাচ্ছেন, ফলে অনেক ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। ততক্ষণে শারীরিক অবস্থা এমন জায়গায় চলে যাচ্ছে যে রোগীকে আইসিইউতে পাঠাতে হচ্ছে। যুব সম্প্রদায় ও শিশুদের মধ্যে করোনার প্রকোপ নিয়ে আশঙ্কার সুর শোনা গেছে প্রধানমন্ত্রীর গলাতেও। सेकंड वेव के बीच वायरस म्यूटेशन की वजह से अब युवाओं और बच्चों के लिए भी ज्यादा चिंता जताई जा रही है। अपने जिले में युवाओं बच्चों में संक्रमण और उसकी गंभीरता के आंकड़े व्यवस्थित करें, अलग से उस पर रेगुलर आप एनालिसिस कीजिए। इससे आगे के लिए तैयारी करने में मदद मिलेगी। 1 মে থেকে 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে। কাজের জন্য অল্প বয়সীদেরই বাড়ি থেকে বেশি বেরোতে হয়, ফলে তাদের সংক্রমিত হবার সম্ভাবনা সব থেকে বেশি। এই প্রেক্ষাপটে 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া উচিত বলেই মত বিশেষজ্ঞদের। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আরও বেশি ভ্যাকসিন পাঠানোর দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিনের কি অবস্থা? আমরা এতদিনে মাত্র 1.2 crore ভ্যাকসিন পেয়েছি। 1.2 crore মানে দুটো ডোজ হলে মাত্র 60 লক্ষ লোক পেয়েছে। আমার 10 কোটি ভ্যাকসিন দরকার। আমরা 3 কোটি ভ্যাকসিন দেওয়ার জন্য বলেছিলাম, দেয়নি, কমিয়ে দিচ্ছে, প্রতিদিন স্পিডটা কমিয়ে দিচ্ছে ভ্যাকসিন দেওয়ার। এ মাসেও আমাদের 24 লক্ষ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল, 13 লক্ষ আমরা পাইনি। যখন বিভিন্ন রাজ্যের সরকার গ্লোবাল টেন্ডার করছে বিভিন্ন কোম্পানি থেকে ভ্যাকসিন কেনার জন্য, আমাদের রাজ্য সরকার 1 লক্ষ নিয়ে পিঠ থাপড়াচ্ছেন। পয়সা না খরচা করে নাম কেনার যে মানসিকতা, 1,34,83,640টি টিকার ডোজ এসেছে, সবই কেন্দ্র সরকারের পাঠানো বিনামূল্যের টিকা। তার থেকে 1,65,66,596টি ডোজ ব্যবহার করা হয়েছে। এখনো পশ্চিমবঙ্গ রাজ্যের হাতেই 9,17,044টি টিকা পড়ে আছে, যেটা ব্যবহার হয়নি। চর্চা চলবে তরজার মতো। কতদিনে রাজ্যের সব মানুষ ভ্যাকসিনেশনের 2টো ডোজ পাবে? এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে। এর পাশাপাশি নজর রয়েছে নারদ মামলার দিকেও। 4 হেভিওয়েটের জামিন হয় কিনা জানতে এদিন সকাল থেকে সবার নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে, কিন্তু সেই শুনানি এদিন হয়নি। অনিবার্য কারণবশত বৃহস্পতিবার হচ্ছে না নারদ মামলার শুনানি। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে কথা জানিয়ে দেওয়া হয়। অর্থাৎ আরও একদিন হেফাজতেই রইলেন 4 হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে না জানার পর দুপুর 1:30 নাগাদ তৃণমূল বিধায়ক মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্যের তরফে রেজিস্ট্রার জেনারেল ও প্রধান বিচারপতির সচিবকে একটি মেল করা হয়। সেখানে প্রধান বিচারপতির অনুমতিক্রমে বিশেষ বেঞ্চ গড়ে শুনানির আবেদন করা হয়। মেলে আরও উল্লেখ করা হয় মদন মিত্র অসুস্থ, ফলে সেদিকটাও বিবেচনা করা হোক, কিন্তু বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের আবেদন খারিজ হয়ে যায়। আইনজীবী সূত্রে খবর, প্রধান বিচারপতির সচিবালয়ের তরফে জানানো হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেই শুনানি হবে। অর্থাৎ জামিনের উপর হাইকোর্টের স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য হেভিওয়েট 4 নেতা যে আবেদন জানিয়েছেন তার শুনানিও হবে শুক্রবার। আবার এই মামলার তদন্ত বাংলা থেকে অন্যত্র সরানোর জন্য সিবিআই যে আবেদন করেছে
তারও রায় ঘোষণা শুক্রবারই হতে পারে। এদিকে আদালতে আইনি লড়াইয়ের পাশাপাশি করোনা মহামারীর মধ্যেই নারদকাণ্ডে হেভিওয়েটের নেতা মন্ত্রীদের জেলবন্দি করার ঘটনায় রাজনৈতিক চর্চা অব্যাহত। এ নিয়ে ফের একবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ববি অনেক কাজ করে এবং ওদের ফুল টিম রাস্তায় নেমে কাজ করে। যে ছেলেটা নিজের ট্রায়াল দিয়েছে নিজের জীবনে, যখন কোভিডশিল্ড এসেছিল সে প্রথম নিজে ট্রায়াল দিয়েছে নিজের জীবনের রিস্ক নিয়ে, আর সেই ছেলেটাকে সহ সুব্রতদা সহ এদের সবাইকে যে আটকে রাখা হয়েছে দিনের পর দিন, এর যোগ্য জবাব বিচারের বাণী আশা করি সঠিক বিচার করবে। মোদীকে গালাগালি দিয়ে কিন্তু মানুষের জীবন সুরক্ষিত হবে না। আপনি আপনার দাগি নেতাদের রক্ষা করুন, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি দোষ করেছে? তাদেরকে কেন নিয়তির মুখে ফেলে দিয়েছেন? আমার মনে হয় যে ধরনের মানসিক প্রেশারের মধ্যে উনি আছেন এখন, সেজন্য বক্তব্য রেখে হয়তো নিজেকে হালকা করতে চাইছিলেন, বা সব জায়গায় বক্তব্য রেখার একটা প্রবণতা থাকেও না, সেটা হয়নি বলে একটু কষ্ট পেয়েছেন। আমার মনে হয় এটা অযাচিত। সোমবার 4 জনকে গ্রেপ্তার করে সিবিআই। রাতে তাদের জামিনের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট।